হারান আর বড় ছেলে তারেক রহমানকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। বেগম খালেদা জিয়ার দলের হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন। আমাদের দেশে যে রাজনীতিটা চালু হয়েছিল 2007-08 সালের পর থেকে, সেটা ছিল ভয়ানক। হয়তোবা আপনারা কুন্দুপুকুরে বুঝে কতটুকু বসে সেটা কতটুকু বুঝতে পারছেন আমরা জানি না, কিন্তু সারা দেশের বিরোধী মত প্রকাশ করার কোনো সুযোগ ছিল না। এরকমভাবে আমরা একত্রে বসে কারো বিপক্ষে বা নিজের পক্ষে কথা বলার কোনো সুযোগ ছিল না। কিন্তু বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন। একমাত্র বিএনপি স্পেশালি, বিশেষ করে 2014 সালের পর যখন বিএনপি এবং জামাতে ইসলামীর বেশ কিছু নেতাকে ফাঁসি দেওয়া হয়, তারপর থেকে জামাতে ইসলামী গণতন্ত্রের পথে উধাও হয়ে যায়। 2014 সালের পরে একমাত্র বিএনপি এবং বেগম খালেদা জিয়া রাজপথে ছিলেন। আজকে যেই গণতন্ত্র আমরা পেয়েছি, এটার জন্য বেগম খালেদা জীবন দিয়ে গেছেন। ওনার সন্তানকে হারিয়েছেন, উনি নিজে জেলে গেছেন, ওনাকে বিষ প্রয়োগ করেছে, উনি আস্তে আস্তে অপমৃত্যুর শিকার হয়েছেন। কিন্তু আমরা এটার সুফল পাচ্ছি আজকে। 2014 পরে আমরা জামাত ইসলামীকে মাঠে দেখি নাই, তাদের অফিস পর্যন্ত তারা খুলে নাই। আজকে তারা নির্বাচন করছে। নির্বাচন করার অধিকার সবার আছে, এটা গণতান্ত্রিক দেশ। কিন্তু 1971 সালের কথাও আমরা জানি। এদেশ স্বাধীনের পিছনে যার নাম আসে সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি স্বাধীনতার ঘোষক, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি একজন সেক্টর কমান্ডার, উনি জেড ফোর্স গঠন করেছিলেন এবং সম্মুখ যুদ্ধে ছিলেন। যখন এই জামাতে ইসলামী যারা করেন, তারা অথবা তাদের পূর্বসূরীরা এ দেশ স্বাধীন হোক সেটা চায় নাই। এদেশের মানুষ বাংলাদেশি হিসাবে পরিচিত হোক তারা চায়নি, বরঞ্চ তারা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে রাজাকার হয়েছে, আল বদর হয়েছে। তারা আমাদের লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের সম্ভ্রমহানির জন্য দায়ী। তারা বা তাদের পূর্বপুরুষেরা, তারা আমাদের লক্ষ লক্ষ 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। তারা এই লক্ষ লক্ষ শহীদের রক্তের জন্য দায়ী। তারা কিন্তু 1972 সালে নিষিদ্ধ হয়ে গেছিল এই দলটা। আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি, 1971 সাল, 1975 সাল, 1991 সাল, 1990 সাল এবং 2024 সাল বাংলাদেশের ইতিহাসের বিশেষ কতগুলো সাল। 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, 75 সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে জেনারেল জিয়াউর রহমানকে ক্ষমতায় নিয়ে আসে সিপাহী এবং জনতা মিলে। 1990 সালে গণ অভ্যুত্থান হয়েছিল এই 24-এর মতো। আর 2024-এরটা তো আমরা সকলেই জানেন যে গণ অভ্যুত্থানে গত ফ্যাসিস্ট সরকার পালিয়ে যায়। এই 4টা অধ্যায়ের সঙ্গেই বিএনপি ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু দুঃখজনক যে জামাতে ইসলামীকে 1971 সালে সরকারের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে আমরা দেখেছি। 1975 সালে সিপাহী বিপ্লবের সময় সেই দলটা নিষিদ্ধ ছিল। জেনারেল জিয়াউর রহমানই কিন্তু 1975 সালের পরবর্তীতে এই দলটাকে, শুধু এই দলকে না সকল দলকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন। মানে বহুদলীয় গণতন্ত্র, যেই গণতন্ত্র আমরা এখন পাচ্ছি সেই বহুদলীয় গণতন্ত্র চালু করে। সুতরাং আমাদের বুঝতে হবে যে আমরা কোন দলের পক্ষে আছি। আমরা বাংলাদেশের পক্ষে আছি, আমরা স্বাধীনতার পক্ষে আছি, নাকি আমরা স্বাধীনতার বিপক্ষে আছি। আপনারা কি চান? বাংলাদেশের পক্ষে থাকতে চান নাকি বাংলাদেশের বিপক্ষে যেতে চান? অবশ্যই আমরা বাংলাদেশের পক্ষে থাকতে চাই। তো যারা বাংলাদেশ চায়নি, যারা চেয়েছিল এটা পাকিস্তান থেকে যাক, আমরা কি তাদের পক্ষে যেতে পারি? আমরা কোনোভাবেই পারি না। সুতরাং ইতিহাসটা আমাদের জেনে নেওয়া উচিত। বিএনপির ইতিহাস দেখলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস দেখতে হয়। বিএনপির ইতিহাস দেখলে মরহুমা বেগম খালেদা জিয়ার ইতিহাস দেখতে হয়। একইভাবে অন্য দলের ইতিহাস দেখলে ওই আল বদর হানাদার বাহিনীদের ইতিহাস দেখতে হয়, যারা এই দেশ স্বাধীন চায়নি।
1975-এ যারা নিষিদ্ধ ছিল। সুতরাং আমরা রাজনৈতিক কথায় না যে আমরা বর্তমানের কথায় যদি আসি, সারা দেশে যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখছি যে তারেক রহমান সাহেব যেদিন বাংলাদেশে আসলেন, 17 বছর উনি দেশে আসতে পারেন নাই, উনি বিদেশ থেকে দলকে চালিয়েছেন। কিন্তু যেই দিন উনি দেশে এসেছেন, আপনারা দেখেছেন গোটা ঢাকা শহর সেদিন অচল হয়ে গিয়েছিল। শুধু মানুষ আর মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসেছিল তাকে এক নজর দেখার জন্য। কিন্তু যেই মানুষটা নিগৃহীত হলো, অত্যাচারিত হলো, নিপীড়িত হলো, 17 বছর দেশের বাইরে থাকলো, উনার জনসভায় দেখেছেন তাকে, সে কিন্তু একটি বারের জন্য যারা তাকে অত্যাচার করেছে তাদের সম্বন্ধে একটি কথাও বলে নাই, একটা কটু উক্তিও করে নাই, তাদের নামটা পর্যন্ত নেয় নাই। মানে তারেক রহমান সাহেব রাজনীতিবিদ হয়ে উঠেছেন, উনি দলের ঊর্ধ্বে উঠেছেন, উনি একজন প্রপার স্টেটসম্যান হয়ে গেছেন, যার জন্য উনি ব্যক্তিগত কুৎসা রচনার থেকে দূরে সরে এসেছেন। যে জিনিসটা বেগম খালেদা জিয়াও করেছিলেন, 2024-এ যখন উনি ছাড়া পান, উনিও কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন অসুস্থ অবস্থায়। উনি এত অত্যাচারিত হয়েছিলেন, বিষ প্রয়োগ করা হয়েছিল, কিন্তু ওনার বক্তব্যে উনি কোনো দিন কিন্তু একবারের জন্য কারোর সম্বন্ধে কটূক্তি করে নাই। উনি দেশ ও জাতির সকলকে একত্রিত থাকার কথা বলেছেন। সে আজকে আমরা সেই রকম রাজনীতিবিদদের দল করি। আর বাংলাদেশে এই যেই নির্বাচন চলছে, এই নির্বাচনে দেশি বিদেশি সকল জরিপ বলছে যে বিএনপি ইনশাল্লাহ আগামী 12 তারিখের নির্বাচনে বিপুল সংখ্যক এমপি নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এখন আমরা কি নীলফামারীতে বা রংপুরে আমাদের ভোটটাকে নষ্ট করব? আমরা তো 91 সালে পারি নাই, পারছি? আমরা 96 সালেও পারি নাই, আমরা 2001 সালেও পারি নাই। আপনারা কি জানেন সরকারটা গঠন হয় কিভাবে? জানেন একটা দেশের, এই বাংলাদেশের সরকার কেমন করে গঠন হয়? জানেন না? আপনাদের নিস্তব্ধতা বলছে যে আমরা বেশিরভাগ জানি না। তো আপনাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই যে আমাদের বুঝার দরকার আছে। আমাদের এখানে এমপি যেই হোক, আমাদের রংপুরে এমপি যেই হোক, সরকার গঠন হয় বাংলাদেশে আগামী 12 তারিখে 300টা আসন, মোট 300টা আসনে এমপি পদে নির্বাচন হবে। 300 জন নির্বাচিত হবেন। এর ভিতরে বিভিন্ন দল আছে। যেই দল অর্ধেকের চেয়ে একটি আসন বেশি পাবে, অর্ধেক কত? 300, 150। তাহলে 150-র একটি আসন যেই দল বেশি পাবে সেই দল সরকার গঠন করবে। বুঝা পাইছেন মা বোনেরা? সরকার গঠন করবে কোন দল? যেই দল 300 আসনের ভিতরে 150 বা 151টি আসন বা তার বেশি পাবে, সেই দল সরকার গঠন করবে। আমার নীলফামারীতে যাই হোক, আমার রংপুরে যাই হোক না কেন, সারা দেশের হিসাবটা হলো আসল হিসাব। এখন সরকার কে গঠন করবে সেইটা যদি আমরা বুঝি, তাহলে আমাদের রাজনীতিটা ঠিক থাকে। কারণ ওই দিনাজপুরের লোক, পঞ্চগড়ের লোক, রাজশাহী বগুড়ার লোক কিন্তু ঠিকই বুঝে, আমরা বুঝে যে কায় সরকার গঠন করিবে, যে সরকার গঠন করবে ওনারা কিন্তু তাদের পিছে ভোট দেয়। কিন্তু আমরা বৃহত্তর রংপুরের মানুষ আমরা বুঝি না। আমরা মনে করি ওই হাঁকাও একটা মার্কার পিছে ঘুরলেই হয়ে যাবে। ভোট দিবেন একটায়, কিন্তু দেখবেন সরকার হয়েছে আরেকটা। তাহলে হবে? তাহলে এলাকার কাজ হবে না আপনাদের কাজ হবে? আজকে আমরা এইটাই বলছি যে সরকার গঠনটা আপনারা যদি বুঝেন, তাহলে আপনার ভবিষ্যৎ রাজনীতি সম্বন্ধে বুঝবেন। তো আমরা এখন দেখছি দেশি বিদেশি বিভিন্ন সংস্থা বলছে যে বিএনপি ইনশাল্লাহ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে, 151 না, এর থেকে অনেক বেশি পেয়ে সরকার গঠন করতে চাচ্ছে। আচ্ছা, জামাতি ইসলামের হিসাবটা দেখি আমরা। এখন অনেকে তো মনে করতে পারেন জামাতি ইসলামী ক্ষমতায় আসবে নাকি। তো জামাতি ইসলামের ইতিহাসটা আমরা যদি 1991 সাল থেকে দেখি, তো 1991 সালে নির্বাচনে ওনারা 17টা আসন পেয়েছিলেন। 1996 সালে ওনারা এককভাবে নির্বাচন করেছিলেন, ওনারা আসন পেয়েছিলেন 3টা।
2001 সালে ওনারা বিএনপির সঙ্গে একত্রে নির্বাচন করেছিলেন, ওনারা আসন পেয়েছিলেন 18টা। তো সরকার গঠন করতে কতগুলো আসন লাগে ভাই, মনে আছে? 151টা। তাহলে ওমার 17টা আসন দিয়ে কি সরকার হবে? এখন ওমার যদি 3 সালের যোগ দেন, 17, 3, 18, তাহলে কতগুলো হয়? 50টাও হয় না তো, তাতে 151 হয়? তো সরকার গঠন হবে? ও 15 বছরের হিসাব মিলেলে তো সরকার হয় না ভাই। বুঝা পাইছেন তোমরা? এরা যারা বোকার স্বর্গে বসবাস করছেন এবং মনে করছেন যে জামাতে ইসলামী সরকার গঠন করবে, আপনাদেরকে বোকা স্বর্গেই বাস করতে হবে। বিএনপি তো এর আগে 151 আসন বেশি পেয়েছে, একবার 2001 সালে 200-র বেশি আসন পায় বিএনপি, 300-র ভিতরে। এইবারও এই একই পরিস্থিতি। সুতরাং আমরা যদি এখানে না বুঝি গোটা চিত্রটা, তাহলে তো ভোট দিতে ভুল হবেই নাকি? এটা আমার নীলফামারীর লোকের ভুল না, আমার বৃহত্তর রংপুরের লোকের ভুল ভাই। 91 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে না, আমার গোটা এই রংপুর অঞ্চলে 22টা আসন, 22টা এমপি হয়েছে, একটাও বিএনপির হয় নাই। তাতে বিএনপির অসুবিধা হয়েছে? কিচ্ছু হয় না। 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করছে, বিএনপির একটাও এমপি হয় না এই রংপুর অঞ্চলে। তাতে কি আওয়ামী লীগ, এখানে তো আপনারা বানাইছেন লাঙ্গলকে 96 সালে, সরকার হয়েছে আবার আওয়ামী লীগ। 2001 সালে ওই একই অবস্থা, বিএনপি লাগছে রংপুর বিভাগের 22টা আসন, লাগছে? লাগে নাই। তো এইটা আমাদের বোঝার দরকার আছে যে 151টা আসন রংপুর বাদেই, বৃহত্তর রংপুর বাদেই বিএনপি সরকার গঠন করে ফেলবে। বুঝা পাইছেন ভাই? এখন আমাদের কি দরকার? আমাদের দরকার সরকারের সঙ্গে থাকার, কাজ যদি করবার চাই, আমরা যদি রাস্তা করবার চাই, মসজিদ মন্দির, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হসপিটাল এগুলো করতে চাই, তাহলে সরকারের সঙ্গে থাকলে না আমরা পাবো এগুলা, নাকি নাকি বিরোধী দলের থাকলে পাবেন? তো এই জন্য তো আমার রাস্তাঘাটের এই অবস্থা পায়। তো তাহলে আমরা যে ভোটখানা দিছি, এই ভোটের জন্য এই যে আমাদের যে উন্নয়ন হয় নাই, সেটার জন্য আমরা দায়ী না? তা আমাদের সাওয়া পাওয়ারা বলে, বাপ চাচারা তোমরা যে ভোট দিছেন, তোমাদের ভুল ভোটের জন্য তো আমার এই অবস্থা, বলিবে না? তোমার তো বলার অধিকার আছে। তো এখন আপনারা বুঝেন, আগামীতে যে ভোটটা আসছে, আপনাদের ভোটটা নষ্ট করবেন নাকি কাজে লাগাবেন? সবাই আমরা কাজে লাগাতে চাই। এখন দেখেন তারেক রহমান সাহেব কি বলছে। তারেক রহমান সাহেব যে বিদেশে ছিলেন, উনি কিন্তু গবেষণা করছেন, নিজে গবেষণা করছেন, অন্যদেরকে, শিক্ষিত লোকদেরকে দিয়ে গবেষণা করছেন, এবং উনি একটা প্রস্তাব দিয়েছিলেন 2018 সালে। তো সেই প্রস্তাবের ভিতরে একটা বড় প্রস্তাব হচ্ছে মা বোনদেরকে নিয়ে, মা বোনদের জন্য প্রস্তাব। উনি বলছেন যে মা বোনরা যারা চাকরি করে না, কাজ করে না, তাদেরকে একটা ফ্যামিলি কার্ড দিবেন। ফ্যামিলি কার্ডের নাম শুনছেন? হ্যাঁ, ফ্যামিলি কার্ডে কি দিবে জানেন? আপনাদেরকে প্রতি মাসে, যদি আপনারা মা হন, ঘরের কর্ত্রী গৃহিণী হন, তাহলে আপনাদেরকে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা দিবে। এটা আপনাদের, বাপ চাচাদের ভাগ নাই এটাতে। প্রতি মাসে এটা জমতে থাকবে। ধরেন 1 বছর, 2 বছর, 5 বছরেরটা জমলে তো একটা বড় টাকা হয়। তো এই টাকা আপনারা বিনিয়োগ করতে পারবেন, অথবা আপনার টাকা খরচ করতে পারবেন। এটা সম্পূর্ণ আপনাদের। আপনারা এই সুযোগটা হারাইতে চান? ফ্রি পাওয়া যাবে ভাই সরকার সঙ্গে থাকিলে। তো তোমরা নেবেন না এটা? বাপ চাচাদের জন্য বলছে, আমরা কৃষিজীবী না বেশিরভাগ, বলছেন যে আপনাদের একটা কৃষক কার্ড দিবে। তো কৃষক কার্ড দিয়ে কী হবে? কৃষক কার্ডে উনি বলছেন যে আপনারা 3টা ফসল যদি করেন, তো একটা ফসলের সব কিছু সরকার দিয়ে দিবে, বীজ দিবে, সার দিবে, কীটনাশক দিবে। কোনো সরকারের কাছ থেকে শুনছেন যে এরকম কথা বলছে? তো এই যে তারেক রহমান সাহেব গবেষণা করে, এটা সরকারের টাকা থেকেই দিবে, নিজের পকেট থেকে তো আর দিবে না। তো সরকারের এই বন্দোবস্ত আছে। তো এরকম করে এটার অর্থ হচ্ছে যে আমাদের একেবারে নিম্নবিত্ত যারা, তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা। আচ্ছা, পক্ষান্তরে দেখেন জামাত ইসলামের আমির সাহেব কি বলছেন। উনি বলছেন গতকালকে, উনি এই যে ফেসবুক অনেকে ব্যবহার করেন না, এরকম সোশ্যাল মিডিয়া একটা আছে টুইটার, এক্স বলে। সো ওখানে উনি মেয়েদেরকে নিয়ে লিখছেন। উনি বলছেন যে আমাদের দেশের মেয়েদের কাজ করা উচিত না, ঘরের বাইরে যাওয়া উচিত না। উনি বলছেন মেয়েদেরকে
ছেলেদেরকে বলছেন আপনারা বিয়ে করলে রানী বানিয়ে বিয়ে করেন, মানে যারা কর্মক্ষেত্রে কাজ করে মেয়েরা তাদেরকে বলছেন উনি কামলা, মানে কামলা বিয়ে করবেন না, আপনারা বিয়ে করলে রানী নিয়ে আসেন ঘরে। আচ্ছা, আরও বলছে, গতকালকে উনি বলছেন যারা মেয়েরা কাজ করে, হয় পড়াশোনা করে অথবা কাজ করে, তাদেরকে উনি অকথ্য ভাষায় একটা কথা বলেছেন, যেটা আমি এই মিটিংয়ে বলতে পারবো না, এত খারাপ ভাষা দিয়ে ব্যবহার করেছেন সকল মাদের জাতির। দেখেন আমাদের দেশের অর্ধেক হলো নারী, সেই নারীদেরকে নিয়ে জামাত ইসলামের আমির গতকালকে এটা বলছেন। আমরা ধিক্কার জানাই এটাকে। ওই যে ৭১ সালে ওই যে মানবতার বিরুদ্ধে ছিল তারা, ওই যে তারা হত্যার পিছে, ওই যে তারা মা বোনদের ইজ্জত হানির পিছে ছিল, তাদের আত্মপ্রকাশ, তাদের রূপ আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। সো তারা এই দেশটাকে মনে করছে তালেবান রাষ্ট্র বানাবে। আমরা কি এই দেশের মানুষ? আমরা সেই দেশের মানুষ? আমাদের মারা মেয়েরা শিক্ষিত না? আমাদের মারা মেয়েরা স্কুলে যেতে পারবে না? আমাদের মারা মেয়েরা, আপনারা কি চান যে আপনাদের কাজকর্ম বন্ধ হয়ে যাক? আপনারা কি চান যে আপনারা যে ঋণ পান বা যে সুবিধা পান এনজিও থেকে, এগুলো বন্ধ হয়ে যাক? আজকে তো তাই বলছে তারা বলছে যে যেই মেয়েরা বা যেই মারা কাজ করে তাদেরকে খুব খারাপ কথা বলছে, তাদেরকে গালি দিচ্ছে জামাতের আমির, একটা দলের আমির। আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই। ভোটের স্বার্থে তারা বেহেশত বিক্রি করতে চাচ্ছে। বেহেশতের মালিক কে? তা আল্লাহর কাজ কি একটা দল করতে পারে? তাহলে কি শিরকি করছে না? তাহলে শিরকিও করছে, তারা একটা ভোটের জন্য ভাই। আল্লাহ কি বলছেন না আমাদের রোজ আখিরাতে হাসরের ময়দানে আমাদের বিচার করবেন? বিচারের পরেই তো বেহেশত দোজখ হবে নাকি একটা দলে ভোট দিলে বেহেশত হয়ে যাবে? তা আল্লাহর সমতুল্য হইতে চাচ্ছেন একটা ভোটের জন্য। তো কত বড় মিথ্যাবাদী চিন্তা করেন এই দলটা। মাথায় টুপি, বড় লম্বা দাড়ি, এদিকে পাঞ্জাবি পায়জামা, সুন্দর চেহারা বানায়, আপনার এসে বলে আল্লাহর আইন। এটা আল্লাহর আইন? এটা হইতে পারে? আপনার অতীত বলছে আপনি মা বোনদের ইজ্জতের পিছনে দায়ী, আপনি দেশদ্রোহিতার জন্য দায়ী। আপনি এখন এসব কথা বলছেন, আবার বেহেশত বিক্রি করছেন, শিরকি করছেন। আপনারা নির্বাচন করতে পারেন আপনারা, কিন্তু আপনারা মিথ্যার অপবাদ দিয়ে, ইসলামের অপব্যাখ্যা দিয়ে এই কাজ করবেন। আমরা এটাকে ধিক্কার জানাই, আমরা এটাকে নিন্দা জানাই। সুতরাং আপনাদেরকে সাবধান হইতে হবে মা বোনরা। আপনারা বেহেশতের টিকিট কিনেন নাই তো? টিরা কাটেন নাই তো? কাটিলে হ্যাঁ, ও বুঝছেন, মানে দেওয়া মানে আপনার বেহেশতটাও হয়তো বা হারাবেন। ওইটাই যদি বিশ্বাস করেন তাহলে আপনার বেহেশতটা হয়, কারণ এটা শিরকি, এটা শিরকির অংশ। বিচারের মালিক আল্লাহ, বিচারের মালিক কোনো দল না। আল্লাহ দিছে কোনো দলকে? তাহলে তো কোরআনে লিখে দিত নাকি? স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো বলেন নাই আমাদেরকে যে কায়ে বেহেশতে যাবে, কায়ে বেহেশতের টিকিট বলছেন? উনি পুরা উম্মতের জন্য সুপারিশ করবে রোজ হাসরের ময়দানে। উনি তো আগে সুপারিশ করে বলেন নাই যে ওনার দলে ভোট দিলে যে বেহেশত পাবেন, বলছে? তা আজকে দেখেন যে কত বড় সততা। তো আল্লাহ আমাদের বলে দিছে না যে দুই ঘাড়ে দুই ফেরেশতা দিয়ে দিছে, যে ভালো কাজের কথা ডান ঘাড়ের ফেরেশতা লেখে, বাম কাজের ফেরেশতা খারাপ কাজের কথা। তো এগুলা সব আল্লাহর কথাগুলো সব ভুল নাকি? ভোট দিলেই তাহলে বেহেশত? এটা হয়? মানে আপনারা বোঝার চেষ্টা করেন, মানে ধর্মকে ব্যবহার করে তারা কত মিথ্যা কথা বলতে পারে মানুষ। তাদের সঙ্গে অনেকগুলো ইসলামিক দল এক হয়েছে। একটা দল তারা চাইছিল ইসলামী আন্দোলন, নাম না খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন নাম শুনছেন? হাত পাখা মার্কা একটা দল আছে, ইসলামী আন্দোলন, চরমনায়ের পীর। ওনার যদি কোনো বক্তব্য পান, ইউটিউবে হোক ফেসবুকে শুনেন, উনি সরাসরি গালি দেয় জামাত ইসলামকে। উনি বরং এটাও বলে যে জামাত ইসলাম যারা করে এরা মুসলিমই না। উনি এইটা বলে, শুনেন ওনার কথা। উনিও হুজুর, উনিও একজন আলেম মানুষ। ওনাকেও এনাদের সঙ্গে রাখছিলেন, ওনারা চাইছিলেন, কিন্তু উনি বের হয়ে গেছে ওনাদের থেকে। ওনারা হাত পাখা নিয়ে এই নীলফামারী সদরেও নির্বাচন করছেন। আপনারা যখন ভোট দিতে যাবেন দেখবেন অনেকগুলা মার্কার ভিতরে হাত পাখাও একটা মার্কা আছে। ওইটা আবার ভুল করে মারি দিয়েন না কিন্তু। দানের শীষ আমার মার্কা ভাই,
তোমরা জানেন? এই মনে করবেন তোমার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সুবিধা, রাস্তাঘাট আমরা বিশ্ববিদ্যালয় দিতে চাই, আমরা নীলফামারী শহরকে করতে চাই, বিনোদনের জায়গা করতে চাই। এগুলা পাইতে হলে ভাই ধারে শীষে মারতে হবে, নাহলে তোমার হকটাও চলে যাবে। ওই 91-এ গেছে, 96-এ গেছে, 2001-এ গেছে, আবার হারাবেন। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকবো, আপনারা দায়ী থাকবেন। আমরা দিতে চাই, বিএনপি দিতে চায়, এখন আপনাদের নিতে হবে। শুধু ধরেই থাকেন যে ক্যাচ পড়তেছে, আপনার ক্যাচ ধরেন আর কি, শুধু যাইতে হবে। কি মা বোনরা, আপনারা কি বুঝেন? ভোট দিবার যাবেন? কি মার্কা কি তোমরা লাগ সবার? সব মা বোনের মার্কা মনে হয় ঠিক হয় না, এলাও। হ্যাঁ, এখনো মনে হয় ওলট পালট। এইবার ঠিক আছে, মার্কা আছে, কোনছে মার্কা? ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ। এলাও একটু আউল বাউল আছে মনে হয়, নাকি ঠিক হয়ে গেছে? না, এলা ঠিক নাই। তো এইটাই আর কি আমাদের কথা, এইটাই যে আমাদের সামগ্রিক পিকচারটা, সামগ্রিক চিত্রটা আপনারা যদি বোঝেন দেশের, যে নির্বাচনটা হয় কিভাবে, আমাদের দেশে সরকারটা হয় কিভাবে, এইটা যদি একবার ঠিক মতো বুঝে যান, তাহলে ভোটটা ঠিক জায়গায় দিবার পারেন। কারণ সরকারের সঙ্গে থাকতে হয়, সরকারের সঙ্গে যদি না থাকি তাহলে আমাদের কাজ হবে না ভাই। কাজ এইরকমই থাকে, রাস্তাঘাট এরকম হবে না, স্কুল কলেজ হবে না, মসজিদ মন্দির হবে না। এখন এটা তো রাজনৈতিক সরকার, রাজনৈতিক সরকার জন্য রাজনৈতিক দলের, যেই দলের সরকার সেই দলের যদি এমপি হয়, কাজগুলো সহজে হয়। দেখেন, আমরা নীলফামারীকে একটা শিল্পাঞ্চল বানাতে চাচ্ছি। আমি চাচ্ছি যে নীলফামারীর ইপিজেডকে আমরা বিশাল বড় করে ফেলবো, 3 গুণ করে ফেলবো। এখন হয়তো 50-60 হাজার লোক চাকরি করে, আমরা এটাকে 3 গুণ করলে 1-1.5 লক্ষ লোক চাকরি পাবে। আপনাদেরই তো, আপনারাই চাকরি পাবেন, আপনাদের ছেলেমেয়েরা চাকরি পাবে। আমরা বেজা করতে চাচ্ছি, বিসিক শিল্প নগরী করতে চাচ্ছি, আমরা এখানে বিশ্ববিদ্যালয় করতে চাচ্ছি, আপনাদের ছেলেমেয়েরা যাতে এখানে থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে থেকে পড়াশোনা করতে পারে বিশ্ববিদ্যালয়। আপনারা চান না এটা? অবশ্যই চাই। আমরা বিভিন্ন রকমের কোর্স চালু করতে চাচ্ছি সেখানে, আইটি হোক, অ্যাকাউন্টিং হোক, সায়েন্স হোক, এগ্রিকালচার হোক। আমরা কৃষিবিদ, আমরা বেশিরভাগ এখানে কৃষির উপরে, আমরা কৃষি প্রক্রিয়াকরণের জন্য কৃষিকে আমরা বিভিন্ন টেকনিক্যাল জিনিস দিয়ে সাহায্য করতে চাচ্ছি। এগুলো নিবেন না আপনারা? নিবেন তো? তো নিতে হলে তো ভোট খান দিতে হয় ভাই ঠিক মতো। ভোট ঠিক মতো না দিলে আসিবে নাকি এগুলা? আমার মনে বুঝা পাইছেন নাকি তোমরা? বুঝাবার পারছি? মোর কথা বুঝা গেছে? আচ্ছা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। আমি দুঃখিত যে দেরি হয়েছে আমাদের, কিন্তু সব জায়গায় তো থামতে হচ্ছে ভাই। এরকম একটা দাঁড়ায় একটু কথা না বলে, একটু বুঝায় না বললে কি বোঝা যায়? আপনাদের এখানে রাস্তার দরকার, আপনাদের এখানে মন্দির দরকার। তা আমি একটা কথা বলি, যত জায়গায় নীলফামারী আমরা যতগুলা ইউনিয়নে গেছি, সব জায়গায় খালি একটা